সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো রক্তাক্ত জুলাই নিয়ে। প্রিয় দর্শক, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে 5ই আগস্ট। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশের মাটিতে রক্তের দাগ রেখে গিয়েছে, এবং সে কারণে যেন আজকের আমাদের যে আয়োজন, সে আয়োজনের নাম আমরা করেছি রক্তাক্ত জুলাই। রক্তাক্ত জুলাই নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফায়েজের পিতা, শহীদ ফারহান ফায়েজের পিতা, আমি আবারও বলছি শহীদ ফারহান ফায়েজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছে শহীদ ফারহানের মা ফারহানা দিবা রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে রয়েছেন শহীদ ফারহান ফায়েজের ছোট বোন সায়মা ইসলাম ফারিন রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত যে অধ্যায় স্বাধীনতা যুদ্ধের পর, তার চেয়ে বড় একটা অধ্যায় রচিত করেছেন শেখ হাসিনা, এবং সেই পতনের মধ্যে দিয়ে যারা বীর হিসাবে বাংলাদেশের মাটিতে স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা থাকবে, তার মধ্যে অন্যতম একজন ফারহান ফায়াজ। আমাদের মনে আছে 16 তারিখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরবর্তীতে চট্টগ্রামের আরেকজন শিক্ষার্থী ওয়াসিম, এই দুজনের মৃত্যুর পর আমরা যখন দেখেছি 18 তারিখে ফারহান ফায়াজ সহ আরও দুজনের যে মৃত্যু হয়, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী যেভাবে গুলির মুখে হত্যা করে, সে হত্যার পরে আমরা দেখেছি এই আন্দোলনের গতি জনরোষের মুখে, এবং ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা রাস্তা ঝাঁপিয়ে পড়ে, এবং এরপর থেকে এক দফা শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সে আন্দোলন শুরু হয়। আমি আজকের এই আয়োজনে, রক্তাক্ত জুলাইয়ের আয়োজনে, শহীদ ফারহান ফায়াজকে স্মরণ করছি। ফারহান ফায়াজের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার বীরত্ব গাথা আজকের জাতির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে স্মরণ করছি। আমি আয়োজনের প্রথমে আসতে চাই শ্রদ্ধেয় ভাই আমার, যিনি সন্তান হারিয়েছেন। পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বেশি ভারী, এই প্রবাদ শুনেছি, কিন্তু আপনি নিজে সেটি সাক্ষী হয়েছেন। আমরা ফারহান ফায়াজকে ফিরে পাবো না, কিন্তু যে আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সে সবসময় বাংলার ইতিহাসে বীরগাথা হয়ে লেখা থাকবে, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। আপনি খানিকটা বলবেন কিনা যে সেই রক্তাক্ত জুলাইয়ের 18 তারিখের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে কখন আপনার যোগাযোগ শুরু হলো, কখন বন্ধ হলো, কখন ফারহান ফায়াজের মৃতদেহ দেখতে পেলেন, কখন দাফন করলেন, কী ঘটনা ঘটল, সার্বিক অবস্থাটাকে আপনি একটু যদি আজকে বিশ্লেষণ করেন প্রিয় দর্শকদের জন্য। আসলে 18ই জুলাই 2024 ওই দিনটা তো আসলে আমাদের ফ্যামিলির জন্য অত্যন্ত বেদনাদায়ক, বিশেষ করে সারা জাতির জন্যই বেদনাদায়ক। কারণ 1 জুলাই থেকে তো ছাত্ররা কোটার বিরুদ্ধে যে আন্দোলন, কোটা বৈষম্যের বিরুদ্ধে কোটা আন্দোলন বা কোটা সংস্কার যে আন্দোলনটা ছিল, 18 তারিখ কিন্তু সে আন্দোলনটা সকাল থেকেই খুব প্রবল আকার ধারণ করতেছিল। যত বেলা বাড়তেছিল আন্দোলনের তীব্রতা বাড়তেছিল। এক পর্যায়ে যখন আপনার ধানমন্ডি 27 নম্বরে আমার ছেলে ফারহান ফায়াজ ও ওর কলেজের সহপাঠীদের নিয়ে, ইভেন সেন্ট জোসেফের স্টুডেন্টদের নিয়ে ওরা আন্দোলনে সামিল হয়, আর ও বিভিন্ন ক্লাবের সাথে কানেক্টেড থাকার কারণে ওর সাথে বিভিন্ন কলেজের স্টুডেন্টদের একটা কানেকশন থাকে, যার পরিপ্রেক্ষিতে সবাইকে সে একত্রিত করে সে আন্দোলনে বলতে গেলে লিডই দিয়েছিল। এবং আপনাকে এর পিছনে আমি আরেকটা বলি, ও কিন্তু আবু সাঈদ, রংপুরে সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রথম শহীদ আবু সাঈদ যেদিন শহীদ হয় ওই দিনে কিন্তু ফারহান রাজপথে আন্দোলনে ছিল। তখন ও যখন রাজপথে আন্দোলনে ছিল 16 তারিখে, এবং ওই দিন সে ফেসবুকে একটা পোস্টও দেয়, তখনই কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা ওকে টার্গেট করে ফেলে। আর সেই টার্গেটের পরিপ্রেক্ষিতে 18 তারিখ দুপুরবেলায় ওকে একদম টার্গেট করে বুকের মধ্যে এখানে গুলি করা হয়। আর ওর গুলিবিদ্ধ দেহটা যখন রিক্সা করে নিয়ে যাচ্ছিল হসপিটালে, ওর সহপাঠীরা, ইভেন ওর আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট দিয়েছিল যে দিস ইজ ফারহান ফায়াজ, হি ইজ ডেড নাও, উই ওয়ান্ট জাস্টিস। তখন সমগ্র জাতি দেখলো যে একজন মা
তার সন্তান হত্যার বিচার চাচ্ছে, প্রতিবাদ হিসাবে চলে আসলো বিষয়টা, এবং মুহূর্তের মধ্যে দেশে বিদেশে প্রায় 2 লাখের উপরে শেয়ার হয়ে যায়। আর তখনই কিন্তু কোটা বিরোধী আন্দোলনটা অনেক বেশি বেগবান হয় এবং আন্দোলনের স্ফুলিঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর ফারহান ফাইজের এই যে ত্যাগ, এই ত্যাগের বদৌলতেই কিন্তু পরবর্তীতে আপনার আন্দোলন বেগবান হওয়ার পরিপ্রেক্ষিতে এক দফা স্টেপ ডাউন হাসিনা সেই স্লোগানটা আসে, এবং তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমি বেশি প্রশ্ন করব না, কারণ এখানে প্রশ্ন করবার খুব একটা বেশি কিছু নেই, কারণ এই সত্য ঢাকবার কোনো সুযোগ নেই। ফারহান ফায়াজকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। 16 তারিখে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এবং তারপর থেকে কিন্তু সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তার যে দোসর তাদের সে টার্গেট হয়েছিল। এই মেধাবী শিক্ষার্থী আপনার সন্তান ছিলেন, আমাদেরই সন্তান, এদেশের জাতির গর্ব হিসেবে থাকবেন। আপনি সে মারা যাবার পর সংবাদটা কখন পেলেন এবং তার লাশ কোথায় গিয়ে দেখতে পেলেন, এবং সেই পরিস্থিতিতে কোথায় কীভাবে কী ঘটনা ঘটল? আমি প্রথম সংবাদটা পাই দুপুর 2:33 আমার কাছে একটা ফোন আসে ওখান থেকে, ধানমন্ডি 27 নম্বর থেকে, যে ফারহান গুলিবিদ্ধ হয়েছে। তখন তো এই সংবাদটা পাওয়ার পরে আমার মানে পায়ের নিচে আমি মাটি সরে যাচ্ছে মনে হলো, আমার উপরে আকাশ ভেঙে পড়লো। আমি তখন মানে কি করব, আমি পুরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমি অফিসে ছিলাম ওই সময়। অফিস থেকে নেমে দেখি যে রাস্তাঘাটের অবস্থা মানে পুরা রণক্ষেত্র। ওই দিন যে এত ম্যাসাকার ছিল ঢাকা শহরের অবস্থা, বাইরে যারা না বের হয়েছে তারা বুঝতে পারেনি। আর আমি তখন কিছু ট্রান্সপোর্টের তো কোনো ছিল না, আমি 27 নম্বরের দিকে ছুটলাম। তো এক পর্যায়ে দেখলাম যে আমার অন দ্য ওয়েতেই আমার বাসা। আমি তখন বাসায় উঠে আমি একটু জানালাম যে ফারহান আহত হয়েছে, আমি ডিটেলসটা বলি নাই। তোমরা আমার ওয়াইফ এবং আমার মেয়েকে বললাম যে তোমরা থাকো, তোমাদেরকে নেওয়ার মতন অবস্থা রাস্তায় নাই, আমি যাচ্ছি। তো পরে আমি কিছু হেঁটে, কিছু রিক্সায়, কিছু দৌড়ে, যতটুকু যেভাবে পারছি, যেখানে বাধা আসছে রিক্সা থেকে নেমে আবার হেঁটে ছুটছি। তো প্রায় কাছাকাছি অলমোস্ট যাওয়ার পরে আমার কাছ থেকে আরেকটা ফোন আসলো যে অলরেডি ওকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, লালমাটিয়া সিটি হসপিটালে। তখন আমি গতিপথ চেঞ্জ করে আবার সিটি হসপিটালে চলে যাই। সিটি হসপিটালে যেয়ে দেখলাম যে পুরা এক বিভীষিকাময় অবস্থা, মানে পুরা হসপিটাল রক্তে রক্তাক্ত। ওর সাথে যারা ছিল সহপাঠী প্রত্যেকেই মানে রাবার বুলেট, টিয়ার সেল, মানে লাঠিসোঁটায় আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে সবাই। তো আমি তখন ফারহানকে খুঁজতেছি, এক পর্যায়ে একজন বলল যে আইসিইউতে। তো আমি দৌড়ে চলে যাই আইসিইউতে। তো আইসিইউতে যেয়ে যখন আমি দেখলাম যে ওর অক্সিজেন মাস্ক লাগানো, আমি তখন ওই দিন ছিল আশুরার পরের দিন, আমি রোজাদার ছিলাম। তো আমি ওর বেডের পাশে দাঁড়িয়ে আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম যে আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে হলে ওকে, আমার ছেলেকে রক্ষা করো, আমার ছেলের জীবনটা দাও। আমি দোয়া করতেছিলাম, আল্লাহর দরবারে কাঁদতেছিলাম। তখন 2-1 মিনিট পরে ডাক্তার সাহেব এসে আমাকে বসানোর পরে দেখলাম যে মাস্কটা খুলে ওর মুখটা ঢেকে দিচ্ছে। তখন আমার বুঝতে বাকি রইল না যে আমার ছেলে আর নাই। আজকে দেখেন ফারহান নাই, বা ফারহানের ত্যাগের বিনিময়ে যারা আজকে আমরা যে নতুন বাংলাদেশ বলি বা নতুন বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশ কি আমরা আদৌ দেখতে পাচ্ছি? মাঝখান থেকে তো আমরা আমাদের সন্তানদেরকে হারালাম। আমাদের সেই কষ্টটা সারা জীবনের জন্য রয়ে গেল। আমাদের যে পিতার কাঁধে পুত্রের লাশ কত ভারী বস্তু, এই ভারী বস্তুটা আমাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। আজকে দেখেন ফারহানের শাহাদাত বার্ষিকী প্রায় 2 বছর হয়ে গেল। অনেকে বলে যে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কই, আমাদের জীবনটা তো, আমাদের ফ্যামিলিটা তো আর স্বাভাবিক হচ্ছে না, হবেও না। আমার মেয়ে এখনো তার ভাইয়ের জন্য কান্নাকাটি করে, আসার সময় গাড়িতে বসেও কাঁদতেছে। আজকে এই হলো আমাদের পরিবারের অবস্থা। এই বেদনার ক্ষত হয়তো মুছবে না, হয়তো এই ক্ষত মুছবার সক্ষমতা কারণে
ফারহান শহীদ হয়েছে, আল্লাহ তাকে শহীদি মকাম দান করুক, সেটাই আমরা চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি ফারহানের মা হিসেবে আপনার কাছে আসতে চাই, যে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, আজকে সে বেঁচে থাকলে হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করতো, হয়তো ডাক্তার হতো, অথবা ইঞ্জিনিয়ার হতো, ব্যবসায়ী হতো, অথবা যে কোনো কিছু করে রাষ্ট্র সরকারের নানা রকম সহযোগিতায় কাজ করতো, সে নেই। আপনি সন্তান হারানোর বেদনা নিয়ে আজকে এই সময়টা কিভাবে দেখতে চান? এর বিচার চাই, যেন সুষ্ঠু বিচার হয়। আমার ছেলেকে যারা মেরেছে, এই খুনিকে যেন তাড়াতাড়ি শাস্তি দেওয়া হয়। কোনো স্মৃতি কি মনে পড়ে আপনার ফারহান ফায়াজকে নিয়ে? ছোটবেলার স্মৃতি, স্কুলে যাওয়ার স্মৃতি, কলেজে যাওয়ার স্মৃতি, কিছু কি আপনার মনে পড়ে? ছোটবেলা অনেক স্মৃতি তো মনে পড়ে, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। সে কি খেতে পছন্দ করতো? সে গরুর মাংস, বিরিয়ানি, এই দুইটা বেশি পছন্দ করত। আপনি যখন সে পড়াশোনা করতো তখন পড়ার টেবিলের কাছে কি তার কাছে যেতেন বা তাকে? হ্যাঁ, মাঝে মাঝে যেতাম। যেতেন। সে কি পড়াশোনা আগ্রহী ছিল? খুব হ্যাঁ, খুব ভালো পড়াশোনা করতো, মেধাবী ছিল অত্যন্ত। অত্যন্ত মেধাবী ছিল। আপনি খবর পাওয়ার পর আপনার কাছে ভাই তো বললো বিকেলবেলা যখন দেখলো তার মুখ থেকে মাস্টার ডাক্তাররা সরিয়ে ফেলছে, তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন তার সন্তান আর জীবিত নেই। আপনি কখন নিশ্চিত হলেন যে ফারহান ফায়াজ আর ইহলোকে নেই, সে মৃত্যুবরণ করেছে ফ্যাসিস্টের গুলিতে? ফোন দিয়েছিল 4টার দিকে, তখন ফোন করে বলেছে যে, আমার মেয়েকে ফোন দিয়ে বললো যে তোমার ভাই আর নেই। তখন আমরা শুনতে পাই 4টার দিকে। ফারিন, বলবার কিছু নেই। ভাইয়ের সাথে খেলাধুলা করেছো, ফোন শুটি করেছো, এবং দুই ভাই বোনের অনেক গল্প আমরা শুনেছি। ভাই নেই, তুমি কিভাবে দেখছো বিষয়টাকে? ও ভাই আমার একমাত্র ভাই ছিল এবং আমার একমাত্র সিবলিং। আমি তো এখন আমার আর কেউ নাই, যার সাথে আমি কোনো কিছু শেয়ার করবো কখনো। আমার থেকেও মাত্র 1 বছর 10 মাসের বড় ছিল। ওর সাথে আমার অনেক স্মৃতি আছে। ওই স্মৃতিগুলি যদি এখন আমি বলতে যাই, আমি হয়তো নিজেকে আমি ঠিক রাখতে পারবো না। এই জুলাই মাস আসার পর থেকে আমাদের যে ট্রমা, এই ট্রমা আসলে কখনো এটা যাবে না। এই ট্রমার মধ্যে দিয়ে আমরা দিন দিন কি বলবো যে আরো হচ্ছে এই জিনিসটা, আমরা, মানুষ বলে না সময়ের সাথে সব ঠিক হয়ে যায় না, এই জিনিসটা আসলে যে কত ক্ষতি করে পরে, সেটা আসলে যে হারায় সেই বুঝে। কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি মনে পড়ে? তোমার ভাইয়ের সাথে তোমরা পিঠাপিঠি ছিলা, অনেক জায়গায় যেতাম ঘুরতে, গাড়ি দিয়ে দেশের বাইরে যেতাম, দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরতে যেতাম। তখন অনেক স্মৃতি আছে যেগুলো আমার মনে পড়ে। তারপর আমি আমার ভাইয়াকে অনেক কিছু বানিয়ে খাওয়াতাম। ওর আমার হাতের পাস্তা, তারপর ফিশ ফ্রাই ওর অনেক পছন্দ ছিল, আমি ওকে সবকিছু বানিয়ে দিতাম। ওর আমার হাতের বানানো খাবার খুব পছন্দ ছিল। তো শহীদ হওয়ার কিছুদিন আগেও, 1 সপ্তাহ আগেও ওর জন্য আমি একটা ফিশ ফ্রাই করি। যে ও হচ্ছে তখন হচ্ছে ওকে আম্মু ওকে ওইটা দিয়েছিল খেতে। তো ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে এটা আসলে কে বানিয়েছে, আম্মু নাকি কে বানিয়েছে, কারণ আম্মুর হাতে রান্নার টেস্টটা ওই রকম ছিল না। তো তারপরে হচ্ছে আম্মু বলছে যে ফারিন করছে, তারপর বলে ও করছে, ও আমাকে কি বলবো চেতানোর জন্য বলছে যে একটু মজা হয়নি, কিন্তু আসলে ওই জিনিসটা এত মজা করে খেয়েছিল। আমার ভাই হচ্ছে এই দেশের জন্য জীবন দিয়েছে। ও হচ্ছে 16 তারিখেও ছিল আন্দোলনে। ও ওর নিজের
বড় ভাই ভার্সিটির ভাই বোনদের উপর যেই অত্যাচার করেছিল সেই স্বৈরাচারী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, ওরা যে ভার্সিটি স্টুডেন্টদেরকে মেরে মেরে বের করে দিচ্ছিল, এক একটা বোনের গায়ে হাত তুলতেছিল, এক একটা ভাইয়ের গায়ে হাত তুলতেছিল, এটা দেখে সেই মুহূর্তে কেউই মানতে পারে নাই। আমিও পারি নাই মানতে। আমিও তখন মানে আমার কথা যদি আমি বলি, 15ই জুলাই মানে আমি হচ্ছে কি বলে, আমি রাতে পড়তেছিলাম, পড়া শেষ করে যখন আমি রাত 12টার দিকে ফোন হাতে নেই, তখন আমি ফার্স্ট জানতে পারি যে এরকম কিছু একটা হচ্ছে। মানে মানে ভার্সিটি স্টুডেন্টদেরকে এরকম মেরে মেরে বের করে দিচ্ছে, হল ছাড়া করতেছে। আমার তখন মানে প্রশ্ন জাগে, কেন এরকম করা হচ্ছে নিরীহ মানুষদেরকে, কেন এরকম অত্যাচার? তখন আমি দেখি যে কোটা সংস্কারের দাবিতে আজকে, কিন্তু আমি তখন এটাও বুঝতাম না যে আসলে কোটা জিনিসটা কি। আমি তখন সার্চ করে অনেক কিছু ঘেটে দেখি যে আসলে যে ওই স্বৈরাচারী হাসিনা, সে হচ্ছে মানে সে যে বলতো যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি সব রাজাকারের বাচ্চারা পাবে, এই কথাটা যে সে বলেছিল, সে হচ্ছে এই কথাটা বলে আসলে সে যে 56% যে কোটাটা রেখেছিল, সেটা তো আসলে আমার মনে হয় না যে সেটা আসলে মুক্তিযুদ্ধের জন্যই ছিল পুরাটা। মানে মুক্তিযুদ্ধের যারা পরিবারের যারা সদস্য ছিল বা তাদের জন্য এই জিনিসটা তো আসলে ছিল যে পুরাটাই ব্যতিক্রম। আমরা দেখেছি, কারণ এটা 56% কোটা কিভাবে থাকে আপনি দেখেন। এখানে হচ্ছে মানে আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগের বাহিনী, তাদের হয়ে যারা মানে কাজ করত, তাদেরকে হচ্ছে সেই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য এই কোটাটাকে মানে এটা একটা ইস্যু ক্রিয়েট করে এই কোটাটাকে রাখা হয়েছিল। আমাদের দেশে কিন্তু ইনাফ জব সেক্টর নেই, তো যখন অনেকে এই মধ্যবিত্ত থেকে আসা কারণে তাদের একমাত্র মানে সহায় সম্বল হয়ে ওঠে যে একটা সরকারি চাকরি পাওয়া, তাদের একটা মানে ওই একটাই থাকে। তো সেই হিসেবে হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে, আর তখন হচ্ছে তাদের গায়ে এরকম হাত তোলা হয়েছে, যেটা হচ্ছে মানে স্কুল কলেজের স্টুডেন্টরা, বিশেষ করে আমার ভাই, আমরা কখনো এটা মেনে নিতে পারি নাই। নিশ্চয়ই তোমার বেদনার কথা, কিন্তু আমরা কি আমি বলবো যদি বলো। আরেকটু বলি, সেটা হচ্ছে মানে আজকে আপনি দেখবেন যে এই শহীদদেরকে নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে। যেমন আমার ভাইকে নিয়ে দেখেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জীবন দিয়েছে, ও একজন শহীদ ছিল। যে হচ্ছে আবু সাইদ যেদিন শহীদ হয়, আবু সাইদ শহীদ হওয়ার আগে থেকেই ও রাজপথে ছিল আন্দোলনে। যদিও আমরা 16 তারিখে যে ও এরকম স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, এটা আমরা কেউ জানতাম না, আমিও জানতাম না, আমার মাও জানতো না, বাবাও জানতো না। কারণ হচ্ছে তখন কি মানে ভাইয়া হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে সেই টাইমটাতে মানে কি বলবো হাইড করে করে সে পোস্টগুলি করেছিল, যে পোস্টগুলি আমরা কেউ দেখতে পারিনি, এটা পরে হচ্ছে আমরা জানতে পারি। আপনি যদি পোস্টটা দেখেন, তাহলে আমি যদি আপনাকে পড়ে শোনাই, আমি বলি কি লেখা ছিল। 16ই জুলাই 2024 সালে আমার ভাইয়া তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, তার ধানমন্ডি 27-এ তার আন্দোলনের মুহূর্তের ভিডিও পোস্ট করে। সেখানে সে লিখেছিল যে ও যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট ছিল, ওদের পোশাকের রং ছিল সাদা। আমরা সবাই জানি ওদের ফুল ইউনিফর্মটাই হচ্ছে সাদা। ও লিখেছিল যে সাদা পোশাকের দল, তারা দুর্বার, অপ্রতিরোধ্য। আমরা আমাদের বড় ভাই বোনদের উপর নির্মম অত্যাচারের তীব্র নিন্দা জানাই। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। Today it is proved that Ramian is not only a tag, it's an army. Ramian can do anything. We make the difference between right and wrong. We are the future of the nation. We are students. এই পোস্টটা করার পরে সে হচ্ছে এই পোস্টে অনেক হ্যাশট্যাগও সে ইউজ করেছিল, যেখানে হ্যাশট্যাগে ছিল যে হ্যাশট্যাগ কোটা সংস্কার চাই, বাংলাদেশ কোটা আন্দোলন, নোম, আল জাজিরা নিউজ, বিবিসি নিউজ, এরকম ইন্টারন্যাশনাল অনেক নিউজকে সে হ্যাশট্যাগ করেছিল। এখন আমি বলবো যে আমার ভাই আসলে মানে একটা প্রতিবাদের জায়গা থেকে সে হচ্ছে সে তার সাহসিকতা দেখিয়েছে, সে তার বড় ভাই বোনদের উপর নির্মম অত্যাচার নেমে আসে সেটা সহ্য করতে না পেরে সে হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তা আমার ভাইরা ছিল, যারা যারা আমার ভাইদের সাথে প্রোটেস্ট করেছে সবাই ছিল নিরস্ত্র, কারো হাতে একটা কোনো মানে হার্মফুল কিছু ছিল না, তারা ছিল নিরস্ত্র। তাদের গায়ে গুলি করার সাহস কে পায়? নিশ্চয়ই। আর সেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল স্টুডেন্টরা যেমন ছিল, যেমন আমার বাবা বলছিল যে ভাইয়া যেহেতু তার কলেজের সায়েন্স ক্লাবের
মেম্বার ছিল এবং আরো অন্যান্য ক্লাবের সাথে সে হচ্ছে কানেক্টেড ছিল। তো তার হচ্ছে আমরা জানি যে যারা ক্লাবের সাথে অ্যাক্টিভ থাকে, কলেজ ক্লাবের সাথে, বিশেষ করে তাদের অনেক কলেজের সাথে কানেকশনটা খুব ভালো থাকে। আর আপনারা তো জানেনই যে রেসিডেন্সিয়ালের ক্লাব অ্যাক্টিভিটিস কেমন। সেই ক্লাব অ্যাক্টিভিটিস প্রায় পুরো বাংলাদেশের সব জায়গায় জানে কেমন। তো রেসিডেন্সিয়াল, সেন্ট জোসেফ, তারপর মোহাম্মদপুরের আশেপাশে আরও যত স্কুল কলেজ ছিল সবাই হচ্ছে মিলে হচ্ছে তারা হচ্ছে প্রোটেস্ট করতেছিল তাদের মানে একটা প্রতিবাদ জানানোর জন্য। সেই প্রতিবাদ জানানোর জন্য যে তাদেরকে তো এভাবে মেরে ফেলার রাইট কেউ দেয়নি। আজকে অনেকে বলতেছে যে এটা নাকি মেটিকুলাস ডিজাইন ছিল। এখন এটা মেটিকুলাস ডিজাইন ছিল না কি ছিল সেটা তো আমাদের জানার বিষয় না, তাই না? আমাদের কথা হচ্ছে বাচ্চারা ছিল নিরস্ত্র, স্কুল কলেজের বাচ্চারা ছিল নিরস্ত্র, তাদেরকে গুলি করার সাহস কে দেয়? আমার ভাইকে যে টার্গেট করে বুকে গুলি করেছে এই সাহসটা কে দিয়েছে? আমার ভাইরা তো কারো কোনো ক্ষতি করে নাই। আর আমার ভাই, বিশেষ করে আমার ভাইয়ের হচ্ছে কখনো সরকারি চাকরির কিন্তু কখনো কোনো ইচ্ছা ওর ছিলই না। ওর ডিরেক্ট ইচ্ছা ছিল এবং আমারও ইচ্ছা ছিল যে আমরা সবসময় ছোট থেকে এটা নিয়ে গল্প করতাম যে ভাইয়ার, যেমন ভাইয়া বলতো যে ভাইয়ার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে ও হচ্ছে হায়ার স্টাডিজের জন্য সে ইউকেতে চলে যাবে এবং আমারও ইচ্ছা ছিল যে ইউকেতেই চলে যাব ভাইয়া যখন পড়তে যাবে তখন। তো লাস্ট ইয়ারে হচ্ছে ওর এইচএসসি দেওয়ার কথা ছিল, এইচএসসি শেষ করে চলে যেত এবং ওর সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল, সায়েন্টিস্ট বা জেনেটিক ইঞ্জিনিয়ার এরকম কিছু হতে চাইতো এবং চাইতো কি মানে মানুষ হয় না যে বিদেশে গিয়ে কিন্তু আর আসতে চায় না, ওইখানেই সেটেল হয়ে যেতে। কিন্তু ওর এই ইচ্ছা কখনো ছিল না। ও ইচ্ছা ছিল যে ও হচ্ছে পড়াশোনা শেষ করবে এবং এসে সে দেশের জন্য কিছু করবে, দেশের মানুষের পাশে থাকবে, সে সায়েন্টিস্ট হয়ে সে রিসার্চ সেন্টার খুলবে এখানে। তার অনেক সম্ভাবনা ছিল। আমি শুধু আমার ভাইকে হারাইনি, এই পুরো একটা জাতি একটা অ্যাসেটকে হারিয়েছে, এই কথাটা আমি বারবার রিপিট করতে চাই। আর আজকে যারা হচ্ছে এই শহীদদেরকে নিয়ে রাজনীতি করে, আমি বলবো যে এই রাজনীতি করে আপনাদের কোনো লাভ নেই। এই শহীদরা হচ্ছে সব সময় যুগের পর যুগ আসে, আমরা ৭১-এও দেখেছি শহীদ হয়েছে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে শহীদরা কিন্তু সব সময় তাদের যেই সবসময় তারা দেশের জন্য যেই আলোক একটা বার্তা নিয়ে আসে। আমরা যখন দেখবেন যে খুব মানে আমরা যখন অহংকারী হয়ে যাই, খুব একটা মানে দুঃসময়ে এসে পড়ে, যখন অনেক বছর পরে একটা জিনিস হওয়ার পরে, তখনই দেখবেন যে এই শহীদরা হচ্ছে সবসময় একটা আলোর বার্তা ছড়িয়ে দিয়ে এসে তারা দেখিয়ে যে আমাদের নিজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে কোনটা ন্যায়, কোনটা সৎ। নিশ্চয়ই ফারিন, আসলে সময়টা একেবারেই শেষ হয়ে এসছে। আমি তোমার কথাগুলো নিতে পরিশেষে পারছিলাম আমি না। একটা জিনিসই বলবো যে আমি হারাইছি আমার একমাত্র ভাই, এই পুরো জাতি হারাইছে, আমার মা বাবা হারাইছে তাদের একমাত্র সন্তান ছেলেকে, একমাত্র পুত্র সন্তান। এখন আমি এইটাই চাবো যে আমার ভাইয়ের হত্যার বিচার আমি যে কোনো মূল্যে চাই, এটা ছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আর ওর বিচার হওয়ার সাথে আমি চাই যে ওর নাম যাতে এই পৃথিবী থেকে কখনো মুছে না যায়, এটাই আমার চাওয়া। নিশ্চয়ই হ্যাঁ ফারিন, আসলে সময় ফুরিয়ে গিয়েছে কিন্তু কথার যে আলাপচারিতা, দুঃখবোধ, বেদনা এগুলি কিন্তু ফুরিয়ে যায়নি। এ দেশ যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার ভাই, আমাদের সন্তান এবং তোমার বাবা মায়ের তিলে তিলে গড়ে তোলা ছেলেটি বাংলার বুকে বীরত্ব গাথা হয়ে বেঁচে থাকবে, এটি আমরা প্রত্যাশা করছি। আমি ফারহান ফায়েজের বাবা শহীদ ভাই শেষ মুহূর্তের একটা আলোচনা যদি আমি বলতে চাই, একজন গর্বিত পিতা হিসাবে সন্তান হারিয়ে আপনি এই গর্বের জায়গাটা তৈরি করতে পেরেছেন এবং আমি দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো লোভ লালসার বশবর্তী করে আপনাকে কোথাও কিন্তু কেউ নিতে পারেনি, আপনি কোনোভাবে সেদিকে যাননি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আপনারা করেছেন, ছেলেকে যাতে মানুষের দৃশ্যপটে রাখা যায় সেজন্য আপনার চেষ্টা রয়েছে। আপনি এই ফারহান ফায়েজের বীরত্ব গাথা সহ দেশের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে আপনি আর তার বীরত্ব নিয়ে সর্বশেষ বিশ্লেষণ কী করতে চান? আমি তো আসলে আমার সর্বস্ব হারিয়েছি, আমার একমাত্র ছেলেকে হারিয়েছি, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে। তো সেই জন্য আমার চাওয়া পাওয়া প্রত্যাশা বলে তো তেমন কিছুই থাকার কথা না বা নেইও। আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু আমার ছেলেকে হারিয়েছি, আমি ওর নামে একটা ফাউন্ডেশন করেছি, শহীদ ফারহান ফায়েজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি সমাজসেবামূলক যতটুকু করণীয় করে যাচ্ছি।
আর পাশাপাশি ওর এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের জনগণের যাতে আরও ব্যাপকভাবে কাজ করা যায়, সেই জন্য সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন, কারণ সরকারের সহযোগিতা ছাড়া ব্যাপকভাবে করা পসিবল নয়। তো আমি একটা ইন্টারন্যাশনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন খোলার জন্য চিন্তা আছে, এবং দোয়া করবেন যেন এটা আমি সাকসেসফুল হতে পারি। আর ওদের যে বীরত্ব গাথা, ফারহান ফায়াজরা কিন্তু, আমি যেটা বলবো যে আজকে জুলাই পরবর্তী সময়ে অনেকে প্রথম দিকে তো আমরা মনে করেছি বা আমরা বলেছি যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ বা নতুনভাবে স্বাধীন হয়েছি। আলটিমেটলি তো আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি বা কি স্বাধীনতা পেয়েছি, এটা আমরা তো এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? তো যাই হোক, নতুন বাংলাদেশ বা নতুন যাই হোক, সেটা কিছুতে যদি না যায় আসে, তবে আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি যে জুলাই অভ্যুত্থানের পরে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নতুন আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, সেখানে নতুন গভর্নমেন্ট পেয়েছি, নতুন বিরোধী দল পেয়েছি, কিন্তু প্রত্যেকেই না দেখা যাচ্ছে যে শহীদদেরকে শুধু বিভিন্ন জায়গায় নিয়ে শো অফ করে। তো যেখানে আমার কোনো লোভ লালসা নাই, আমি তো সেই শো অফগুলো আমি নিতে পারি না। আমাদেরকে ওইভাবে সবাই ইউজ করতে চায়, এই জিনিসগুলো আরও বেশি কষ্ট দেয় আমাদের। নিশ্চয়ই শহীদ ভাই, আমি আলোচনা শেষ করছি। তবে প্রিয় দর্শক, আমি শহীদ ফারহান ফায়াজের বাবার কাছ থেকে যে কথাটি শুনলাম, সেটা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য শহীদ ফারহান ফায়াজের নামে যে ফাউন্ডেশন করেছে, সে ফাউন্ডেশনের নামে তিনি একটা ভোকেশনাল স্কুল করতে চান, নিশ্চয়ই আরও কোনো সমাজকর্ম করতে চান। আমি জানি না দেশ, রাষ্ট্র, সরকার কতখানি পাশে দাঁড়াবেন। যে কাজটি যিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য করতে চান, একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল সেন্টার, সেটি কিন্তু ফারহান ফায়াজের বাবা নিজের জন্য নয়, দেশের জন্য করতে চান। ফারহান ফায়াজরা পৃথিবীতে নেই, শহীদ হয়েছেন, শহীদি মৃত্যু আল্লাহ তাদের জন্য কবুল করুক সে প্রত্যাশা করি। কিন্তু ফারহান ফায়াজরা যুগে যুগে একবার দুবারে আসেন, এবং সে ফারহান ফায়াজের গর্বিত বাবা, মা এবং বোনকে জাতির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই। এই কারণের জন্য, এমন একটি সন্তানকে, এমন একটি ভাইকে তারা তৈরি করেছেন, যে সন্তান, যে ভাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসুক সেটি চাই না। আজকে যারা সরকারে রয়েছেন, সরকারের বাইরে রয়েছেন, বিরোধী দলে রয়েছেন, আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু, এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়েই কিন্তু আপনারা আজকে সরকারি দলে গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন। সে কারণের জন্য এই শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের রক্ত বৃথা হলে, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা গেলে এ দেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে, এবং এই ব্যর্থতার দায়ভার সরকারি দলও এড়াতে পারবে না, বিরোধী দল এড়াতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে রক্তাক্ত জুলাই নিয়ে আয়োজনে আমাদের তিনজন অতিথি, ফারহান ফায়াজের বাবা, মা এবং বোনের কথা শুনলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো রক্তাক্ত জুলাইয়ের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।